প্রিয় বন্ধু, সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, সবাইকে শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি এবং আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই সপ্তাহে মাত্র 2টা ওয়ার্কিং ডে পেলাম 3 দিনের মধ্যে। রবিবারও আমরা মোটামুটি একটা ছোটোখাটো মাইনাস থেকে মুক্তি পেয়েছি। আজকেও একটা বড় ধরনের মাইনাস থেকে মুক্তি পেয়েছি। তার মানেটা হচ্ছে অপোজিশন পার্টি যারা বাজারকে সবসময় অস্থিরতা করেছে, তারা যেরকম বাজারে অ্যাক্টিভ, ঠিক একইভাবে বর্তমান সময়ে যারা পুঁজিবাজারে হাল ধরেছেন বা নতুনভাবে নিয়োগকৃত হয়েছেন, ওরাও কিন্তু প্রচণ্ড রকমের শক্তিশালী। সেটা না হলে এই চিত্র দেখলে বোঝা যায় সকালবেলায় 50 পয়েন্ট 10 মিনিটের নাই, আবার 40 মিনিটের মধ্যে পুরো পয়েন্টসটাকে পজিটিভ করা, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সেটাকে মাইনাস করা, আবার 1 ঘন্টার মধ্যে সেটাকে প্রায় পজিটিভের কাছাকাছি নিয়ে যাওয়া। আমরা অ্যাডজাস্টেড প্রাইস পেয়েছি 14.8। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, আমি গতদিন একটা কথা বলেছিলাম, আমাদের পুরো দেশে এখন বন্যা পরিস্থিতি মোটামুটি ফেনী অঞ্চলটা কিছুটা নিয়ন্ত্রণে এসছে, বাট নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীটা অনেক বেশি প্লাবন হচ্ছে। নোয়াখালীতে একটা স্লুইস গেট ভেঙে পড়েছে, এদিকে কাপ্তারদের পানি খুলে দিয়েছে, ওদিকে ফারাক্কাবাদের পানি খুলে দিয়েছে। মানে ওভারঅল মিলিয়ে আমরা খুব অস্বস্তির মধ্যে আছি। আর স্বস্তির ব্যাপার হচ্ছে, গতদিন আমরা ভলিউম নিয়ে যে আপত্তিটা করেছিলাম 550 কোটি টাকার কিছু বেশি, আজকে 750 কোটি টাকা। সেটার কারণটাই হচ্ছে, যেহেতু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, অফিস তো খুলতেই হবে, চলতেই হবে। যারা মোটামুটি বিদ্যুৎ পাচ্ছে বা অন্য কোনো রাস্তায় জেনারেটর দিয়ে হোক কিছু প্রকার হাউসকে চালু করে বাজার যে নিয়ন্ত্রণে এনেছে, সেটা আমরা এই ভলিউম দেখে বুঝতে পারছি। তথ্যটা ভুলও হতে পারে, এটা আমি অনুমান নির্ভর কথাগুলো বলছি। আর এখানে অ্যাডভান্স দেখতে পাচ্ছি 131। অ্যাডভান্স দেখলেই মনটা অনেক খারাপ হয়ে যায়। 231-এর ডিক্লাইন, তো সেখানে 14 পয়েন্ট, এটা অনেক কম আমরা বলবো। আর এখানে স্কয়ার ফার্মা, জিপি থেকে শুরু করে সব শেয়ারই পড়েছে, তো যেটার কারণে বাজার তারপরে আমরা বলবো যে অনেক ভালো অবস্থানে আছে। আর একটা ব্যাপার যেটা উল্লেখযোগ্য ছিল, আমরা বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর যিনি আছেন, বাংলাদেশ ব্যাংকের আমাদের যে উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, উনি জিএসপি সুবিধা নিয়ে একটা কথা বলেছেন। সেটার প্রেক্ষিতে আমরা ধরে নিয়েছিলাম আজকে হয়তো সমস্ত টেক্সটাইল সেক্টর হল্টেড থাকবে। তো হল্টেড না থাকলেও মন্দের ভালো, সবগুলোই মোটামুটি ম্যাক্সিমাম শেয়ারেরই দাম বেড়েছে। তো এক্ষেত্রে ধীরে ধীরে আমাদের বাজারে স্বস্তির সুখবরগুলা আসতে থাকবে। আমরা দিনকে দিন আমাদের হারানো পুঁজিটা ফেরত পাবো, এটা আমরা আশা করতে পারি। আজকে আপনাদের অনেকগুলো শেয়ার, 2টা ভিডিওর মধ্যে আমি যে শেয়ারগুলো পেয়েছি সেগুলো অ্যানালাইসিস দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর হচ্ছে ইন্ডেক্স নিয়েও একটা আলোচনা থাকবে। তো আমি শুরু থেকেই দেখি কি কি আছে আমার হাতে। এক ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল আপ্তাবটো। তো আপ্তাবটোকে আমি যদি সাদামাটাভাবে এভাবে আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা দেখব কি, আমরা বাজারের যে একটা লাইফ সাইকেল আছে, সে লাইফ সাইকেল অনুসারে কিন্তু আপ্তাবটো প্রথমে একবার বাড়ার চেষ্টা করেছে, সেখান থেকে কারেকশন করেছে, করে লোয়ার হাই করার পরে যে উত্থানটা দিয়েছিল, সেটা ওয়েব অ্যানালিস্টরা ভালো বলবেন। এখানে ওয়েব সম্পূর্ণ কমপ্লিট করার পরে আবার এবিসিও কমপ্লিট করেছে, করে সে একটা সাস্টেনেবল জায়গায় এসেছিল। কিন্তু সেখান থেকে এই যে লম্বা পতনটা, সেটা সম্ভবত কোনো একটা ফান্ডামেন্টাল নিউজ, ইপিএস অথবা ডিক্লারেশন জাতীয় কিছু একটা হবে, আমার পুরোটা মনে নেই। তো যে কোনো কারণেই হোক, তার লাইফ সাইকেলটা সে শেষ করেছে। একদম যেখান থেকে বেড়েছিল সেই জায়গাটাই আপ্তাবটো এসেছিল। তো আমরা কয়েকদিন আগ থেকে যে সি পার্ল বা অন্যান্য শেয়ারগুলোর কথা বলছি,
এই চিত্রটা দেখলে আপনারা কিন্তু বলতে পারবেন। এমনকি একটা জায়গায় এসে কেবিপিএল, খান ব্রাদার্স এগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ে, তো সেগুলো কোথা থেকে বাড়বে সেগুলো অ্যানালাইসিস দিয়ে কিন্তু বলা যায়। তারপরে এই জায়গা থেকে ওঠার পরে আবারও ফার্দার সে সাইডে মুভমেন্ট করে বাড়ার চেষ্টা করেছে। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা লো ছিল, লোয়ার হাই করেছে, লোয়ার হাই করে শেয়ারটা মোটামুটি আবার উত্থানে যাওয়ার চেষ্টা করেছে। এখন মোটামুটি যেহেতু বাজার খারাপ, সে একটা কনসলিডেশন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ঘাটার চেষ্টা করব। এই শেয়ারটা তো লম্বাভাবে বলার কারণ আছে, কারণ হচ্ছে অন্যান্য শেয়ারের এরকম লাইফ সাইকেল আছে, আমি সবগুলো কীরকম হয়তো বলবো না ঢালাভাবে। তো এখানে আমরা যদি ছোট্ট একটা চ্যানেল ড্র করি, সেই চ্যানেল অনুসারে চ্যানেলকে টাচ করার কারণে হোক, অথবা এই যে লম্বা যে আমার ইয়েলো বেগুনি কালারটা, আমি এটাকে হলুদ করে দিলাম, এই হলুদ কালারটা যদি আমরা এখান থেকে ট্রেন্ড লাইন হিসাবেও চিন্তা করি, সেই ট্রেন্ড লাইন অনুসারেও কিন্তু এখানে একটা সাপোর্ট ছিল। এই জন্য আমরা গত বৃহস্পতিবারে এটাকে এই জায়গা থেকে সাপোর্ট পেতে দেখেছি, এমনকি এখান থেকে গত রবিবারে অনেক ভালো একটা দাম বেড়েছে। তো দুইটা দিন বাড়ার পরে আজকে একটু কারেকশানে যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল, সেটা কারেকশন হয়েছে। কিন্তু এখন হচ্ছে কি, এটা কি আবারও কারেকশানে আসবে নাকি উপরে যাবে? তো সেটা অনুসারে আমরা দেখতে পাচ্ছি আজকে যে পিনবার তৈরি করেছে উপরে, এটা হ্যামার ক্যান্ডেল স্টিক দেখাচ্ছে। সেই ক্যান্ডেল স্টিক অনুসারে আমরা বুঝতে পারি যে পরের দিন একটা ডাউন ট্রেন্ড বাজার আসবে। সে ডাউন ট্রেন্ড অনুসারে এটা সাপোর্ট জোন হচ্ছে 36 টাকা, আর রেসিস্ট্যান্স জোন আগে থেকে ক্রিয়েট করা আছে এই ক্যান্ডেলের উপরে 38 টাকা। 36 আর 38-এর মধ্য থেকে হয় 36-এ এসে আবার বাড়বে, অথবা 38 আগামী দিন যদি কোনো কারণে 38-এর উপরেও চলে যায়, তাহলে কিন্তু এটা আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরত যাবে। এখানে বড় বড় ধরনের সাপোর্ট আছে, আর কেন জানি মনে হচ্ছে এটা এবার হয়তো লোয়ার সার্কিটে আবার হিট করে তারপরে হয়তো বাড়বে, কারণ এখানে একটা ট্রেন্ড লাইন আছে, এখানে একটা বড় ধরনের সাপোর্ট আছে, তারপরে প্রিভিয়াস ট্রেন্ড লাইনটাও এখানে যুক্ত হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু সময় নেবে, কারণ হচ্ছে এখানে এটা বলার মূল কারণটাই হচ্ছে ডাউন, একদম ডাউনে আছে এটার ভলিউম। তো ভলিউমগুলো যেভাবে ক্রমান্বয়ে ডাউনে গেছে, এই সময়টাতে হয়তো এই খালি জায়গাটা ফিল আপ করার জন্য হলো ছোটো ছোটো করে নিচে আসবে, তারপরে হয়তো বাড়বে। এই হচ্ছে আপ্তবটর প্রেক্ষাপট। তারপরে আমরা আসি নাহি ক্যাপ। নাহি ক্যাপের মধ্যেও আমার চ্যানেল ড্র করা ছিল এরকম, আপনাদেরকে এটা নিয়ে বলেছিলাম। এখানে যে মোটা দাগে একটা সাপোর্ট জোন ড্র করেছিলাম, সেই সাপোর্টটা ছিল কিন্তু 30 টাকা 80 পয়সা, যেটা গত দিনই ভেঙে যায়, অনেক উপরে নিচে করে ভেঙে যায়, এমনকি সেটার রেজাল্ট আমরা আজকে পেয়েছি, ডাউনে গেছে। এখন এটা সম্ভাব্যতা কোথায় আছে, এই জায়গাটা থেকে আবার যদি এটা 30-80-এর উপরে না উঠে, তাহলে ততক্ষণ পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে আছে, এটা আমরা বলতে পারবো। এটা মোটামুটি একটা পার্মানেন্ট ডাউন ট্রেন্ডে চলে আসছে। এখন এটার নেক্সট সাপোর্ট হচ্ছে 28 টাকা, এখন হচ্ছে 29 টাকা, মানে 2 টাকা কমার একটা জায়গা আছে। তো যাদের কাছে আছে ওরা সাবধানতা অবলম্বন করবেন। স্টপ লস এখন দেওয়ার আর টাইম নেই, কতদিন চলে গেছে। আর এখন হয় আপনাকে 28 আসার জন্য অপেক্ষা করতে হবে, সেখান থেকে অ্যাভারেজ করে উপরে গেলে হয়তো কিছু অ্যাভারেজ কমিয়ে সেল করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের কাশেম ড্রাইসেল। কাশেম ড্রাইসেলের ক্ষেত্রে যে উত্থানটা রিসেন্টলি হয়েছিল 4 দিনে, সেই জায়গাটায় এসে এখন একটা কনসলিডেশন করছে, উপরে গেছে, নিচে গেল, উপরে গেল, নিচে আসলো, এখন আবার উপরে যাচ্ছে। তাহলে এটা গন্তব্য কোথায়? এটা গন্তব্য হচ্ছে 44 টাকা। যদি আগামী দিন পার করতেই পারে, তাহলে কিন্তু এটা নতুন একটা গন্তব্যে চলে যাবে, এই কথাটা বলতে পারছি। আর এটা ছাড়া এটা সাপোর্ট জোন 39 টাকা 50 পয়সা, আর 44 টাকা হচ্ছে রেসিস্ট্যান্স কাশেম ড্রাইসেল। তারপরে আইপিডিসি নিয়ে অনেকেই বলতে চেয়েছেন আইপিডিসির কি হবে বা আইপিডিসি কতটুকু যেতে পারে। আমরা আইপিডিসির ক্ষেত্রে যেটা দেখেছি, আমি এর আগেও এটা ড্র করেছিলাম, আমার ফেভারিট চ্যানেল যদিও আমি টেনে দিই, তাহলেও আমরা দেখতে পাবো যে সে একটা চ্যানেলের মধ্য দিয়ে গেছে, এটা বলতে পারবো না, কারণ দুইটা সাপোর্ট পাওয়ার পরে যেখানে এসছে, এই যে সাপোর্টটা যেটা ড্র করেছি 21 টাকা 50 পয়সায় আমরা ধরতে পারি, বা 22 টাকার কাছাকাছি এসে শেয়ারটার দাম আবার বাড়তে পারবে। এর আগে বাড়াটা খুব একটা লজিক্যাল না, কারণ হচ্ছে গতদিন যে পিনবার তৈরি করেছে আজকে সেটার কন্টিনিউশন হিসেবে
প্রাইসটা অনেক ডাউন হয়ে গেছে। আমরা বামে হোল্ডার দেখেছি এমনকি বেশ ভালো পরিমাণ শেয়ার নিয়ে, ভলিউমও ডাউন ট্রেন্ডই আছে, তো সো একটু কমে পেলে মন্দ নয়। এরপরে হচ্ছে আমরা আপনাদের অনুরোধের যে শেয়ারগুলো আছে আরও কিছু এই 4টার পরে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। সেগুলো হচ্ছে 24 তারিখের ভিডিওতে আপনারা এক ভাই সি পার্ল নিয়ে বলেছিলেন, এগুলো যদি আমার ড্র করা থাকে আমার দেখাতে সুবিধা। আমি সি পার্লটা মান্থলি চার্টে মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম। পার মান্থলি চার্ট অনুসারে আমি সেদিন যে কথাটা বলেছি, আসলে একদিন একরকম কথা হলে তো সমস্যা। আমরা এখন ডে চার্টে আছে, পার ডে চার্ট অনুসারে আমাদের যে সাপোর্ট জোনগুলো ছিল সেটা 55 টাকা বা 56 টাকাটা ফেল করার পরে, 56 টাকা ফেল করার পরে আমরা এর সম্ভাব্য গতিপথ 51 টাকা 50 পয়সা পর্যন্ত সাপোর্ট পেয়েছিলাম। তো সেই সাপোর্টের কাছাকাছি এসেই গত দিন রোববারে এটা অনেকটুকু প্রাইস বেড়েছিল, আজকে অনেকটুকু গেছে, কিন্তু আবার সেই নেগেটিভ ক্যান্ডেল শো করছে। তো এই ক্ষেত্রে আমরা এখন এর মেজর সাপোর্ট 52 টাকা 54 টাকা 20 পয়সা আছে, এটা ভেঙে গেলে তাহলে আবার কোথায় আসবে সেই জায়গাটা বলা যাবে। তবে আগে এটা ভাঙুক, তারপরে আমরা বলবো, এর আগে বলা যাবে না। আর রেসিস্ট্যান্স তো 56 টাকায় আছেই। এই হচ্ছে আমাদের এই সি পার্ল। আমরা এবার ফরচুন নিয়ে একটু বলতে পারি। ফরচুন সম্বন্ধে একজনে জানতে চেয়েছেন। ফরচুনের অবস্থা ভাই অনেক কাহিল, একদম খুবই খারাপ অবস্থা। এটা খারাপ অবস্থা কীভাবে হলো একটু বলি। এই যে চ্যানেলটা ছিল এটা একটা আসলে ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইনটা আসলে ভেঙে যায় 31-30-এর সময়। তো 31-30-এর সময় ভেঙে যাওয়ার পরে কিন্তু আমি বলেছি এটা একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তো সেই ডাউন ট্রেন্ডটা কতটুকু হতে পারে আমরা একটা ছোট্ট ফিবো দিয়ে কিন্তু এটা বলতে পারবো। এটা এখন যতটুকু আসতে পারে সেটা হচ্ছে 23 টাকা। 23 টাকা পর্যন্ত ফিবো সাপোর্ট আছে। এই ফিবো সাপোর্ট থেকে এটা আবার ঘুরে দাঁড়াবে, আমরা এই প্রত্যাশাটা করছি। এখন হচ্ছে একজনের জিপি সম্বন্ধে জানতে চেয়েছেন। জিপির কথা আমি বারবারই বলেছিলাম। জিপি আমাদের যে 1000 পয়েন্ট বেড়েছিল সেখানে জিপি, স্কোয়ার ফার্মা, তারপরে সহ আর অন্যান্য যেগুলো ইন্ডেক্স মুভার হিসাবে কাজ করে সেগুলো বেড়েছিল। তো সেগুলো বাড়ার কারণে আমাদের বাজারের সৌন্দর্যটা আসলে অনেক বেশি নষ্ট হয়ে গেছে। অনেক পয়েন্টস বাড়ার পরে এই যে একটু আগে ফরচুন বা নাহি ক্যাপ এগুলো বললাম, এগুলো তো 1000 পয়েন্ট বাড়ার পরেও এখনও লোয়ার লো তৈরি করে আছে। তো আলটিমেটলি কারা গেইনার হলো? এই যারা এই স্রোতের সাথে গা ভাসাতে পেরেছিল তারা বেড়েছে, কিন্তু আসলে কেউই ভাসাতে পারেনি। যাদের স্টকগুলো আগে ছিল তারা করেছে। এখন জিপি সুন্দরভাবে কারেকশন করছে, মাঝখানে একটা ক্যান্ডেল বেড়ে আবার ঝামেলা করেছিল। এখন জিপির আমরা মেজর সাপোর্ট তো নিচে কল্পনা না করলেও সম্ভাব্য এটা 300 টাকার কাছাকাছি এসে আবার ঘোরার একটা সুযোগ আছে। তাহলে 300 টাকা থেকে পারবে নাকি কোথা থেকে পারবে এটা একটু দেখার বিষয় আছে, কারণ 325 টাকার যে সাপোর্ট, এই সাপোর্টের উপরে অলরেডি আছে 305 টাকা। 5 টাকা একটা মেজর সাপোর্ট আছে 385 থেকে 305। এটাই হচ্ছে ওর আসলে নেক্সট বাড়ার জন্য গন্তব্য। এর বেশি কিছু এটাতে আপাতত বলা যাচ্ছে না। তারপরে ক্যাপিটেক সম্ভবত এটা মিউচুয়াল ফান্ড। আমি ক্যাপিটেকটা দেখি, যিনি জিপির জন্য অনুরোধ করেছিলেন তিনি ক্যাপিটেকের জন্য বলেছেন। তো ক্যাপিটেকের যেহেতু এটা নতুন শেয়ার ছিল, গেমটা ওভার হওয়ার পরে যে মানে যতটুকু যাওয়া উচিত ছিল অতটুকু কিন্তু যায়নি, না গিয়ে অনেকটুকু কারেকশন হয়ে তারপরে যে মুভটা দিয়েছে সেই মুভেরও এখন ক্রান্তিকাল একটা কারণে বলছি। সেটা হচ্ছে এখানে যে অ্যাম প্যাটার্ন তৈরি করেছে একটা, যে অ্যাম প্যাটার্ন তৈরি করেছে, অ্যাম প্যাটার্নটাও কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে অ্যাম প্যাটার্ন যদি ব্রেকডাউন করে তাহলে সে আরও কিছু নিচে নামতে পারে। এটা 11 টাকার কাছাকাছি সেটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা মেজর সাপোর্ট আমি বলবো। 11 টাকার সাপোর্ট যদি কাজ না করে তাহলে এই শেয়ার থেকে বেরিয়ে যাওয়াটা উত্তম হবে আমি বলবো।
কারণ আমরা একটা সময় সবসময় বলতাম অমুক শেয়ারটা এটাকে একেবারে মিউচুয়াল ফান্ড বানিয়ে ছাড়লো। তো মিউচুয়াল ফান্ড নিয়ে যেরকম খুশির খবর আছে এরকম দুঃস্বপ্ন আছে। আর পরে একজনে বলেছিলেন সেদিন বিডি ল্যাম্প দেখার জন্য। বিডি ল্যাম্পসের ক্ষেত্রেও এম প্যাটার্ন তৈরি করেছে অলরেডি। এর যে সাপোর্ট যেটা দরকার ছিল সেই সাপোর্টে এসছে। তো এম সাপোর্ট অনুসারে যদি আমরা ধরি তাহলে মোটামুটি একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে এটা 113 টাকায় একটা সাপোর্ট আছে। আর হায়ার হাই করলে এখান থেকেও বাড়ার সুযোগ আছে, কিন্তু আসলে বাড়বে কিনা সেটা আমরা বলতে পারবো। যেহেতু লোয়ার হাই করেছে, ক্যান্ডেলের মাথাটা অনেক উপরে দিয়েছে কিন্তু ক্লোজ করেছে নিচে, তাহলে আমরা হায়ার লোই ধরবো এটাকে। যদি এই কন্ডিশনেও যদি সে বাড়তে চায়, বাড়ার আসলে সুযোগ খুব একটা নাই বললেই চলে, কারণ আজকে যতটুকু ব্রেকডাউন হওয়া দরকার সে ব্রেকডাউন হয়েছে। এখন ফাইনালি 113 টাকার থেকে যদি এই শেয়ার না দাম বাড়ে তাহলে স্টপ লস ম্যান্ডেটরি। এই হচ্ছে বিডি ল্যাম্পস। এর 24 তারিখে শেয়ারগুলো আমি বললাম। এখন আসি আমরা 25 তারিখে যে ভিডিও দিয়েছিলাম সেটাতে আপনারা যারা দেখতে বলেছিলেন সোনালী আঁশ। এক্স্যাক্টলি আমি ভিডিওগুলা না দেওয়ার মূল কারণটাই হচ্ছে অনুরোধের শেয়ারগুলা মার্কেট খারাপ হবে এটা ভিডিও, যেহেতু আমি ইন্ডেক্স অ্যানালাইসিস করে দিচ্ছি আপনাদেরকে, সেইটার মোতাবেক আপনাদেরকে বুঝতে হবে শেয়ারগুলো যে পতন হবে। তো শুধু শুধু অ্যানালাইসিস দিয়ে আপনাদের মনে কষ্ট বাড়ায় আসলে লাভ হয় না। এটা ডাবল বটম তৈরি করে আছে। ডাবল বটম থেকে যদি 240 টাকা থেকে না বাড়ে তাহলে আবারও নিচে আসার একটা সম্ভাবনা আছে। আমরা যদি এটাকে মান্থলি চার্টে দেখি তাহলে আমরা এটার হিস্ট্রিটা বুঝতে পারবো। এস পার মান্থলি চার্ট অনুসারে এটা ডাউন ট্রেন্ডেই আছে, এখনও ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে করে নামছে। এক্স্যাক্টলি যদি আমরা মান্থলি চার্ট বা লং হিসেবে যাই তাহলে কিন্তু শেয়ারটা অনেক নিচে আসার কথা। এটা আরও একদিন আমি কিন্তু বলেছিলাম কথাটা। এটা টোটাল এক্স্যাক্ট জোন হচ্ছে 170 থেকে 200 টাকা পর্যন্ত। এখনও 242 টাকা আছে। এটা লাইফ সাইকেল এই জায়গাটা এসে শেষ করে তারপরে সে কোন দিকে যাবে, কি আবার নিচে যাবে না উপরে যাবে, সেই গন্তব্যটা নির্ধারণ করবে। সেন্ট্রাল ফার্মা সম্বন্ধে একজনে জানতে চেয়েছেন। সেন্ট্রাল ফার্মাটা বলি। সেন্ট্রাল ফার্মার মান্থলি চার্ট কিন্তু চরম নেগেটিভ পর্যায়ে আছে। এটা কিন্তু এই যে লাইফ সাইকেল বলতে যেটা বুঝিয়েছি, যেমন এই দুইটা ক্যান্ডেল মান্থলি করেছিল 2 মাসে, সেখান থেকে দুটো রিভার্সাল ক্যান্ডেলের মতো হলেও কিন্তু উপরে যায়নি, প্রাইস কিন্তু নিচে এসছে, কারণ তার লাইফ সাইকেল শেষ হয়নি। সেটার জন্য 13 টাকা 30 পয়সা না আসা পর্যন্ত এটা আসলে শান্তি হবে না। এই হচ্ছে এটার একটা সংক্ষিপ্ত হিসাব। এরপরে হচ্ছে কেপিপিএল এক্স্যাক্টলি হচ্ছে যারা গেমলিং করেছে তারা অলরেডি এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তো যেহেতু বিদায় নিয়েছে, এটা সম্ভাবনা আর সামনে যদি ফান্ডামেন্টাল কিছু না হয় তারা সুবিধা করতে পারবে না, সুবিধা হবে না। অলরেডি এটা গোড়ায় চলে আসছে। তো আর কতটুকু গোড়ায় যাবে, এটা যেহেতু গেমটা হয়েছে অযাচিত, একটা 60 টাকা যাওয়ার পরে 13 টাকা আসছে। এই সিবলি রুবেদের জুতা পিটানো করা উচিত, হারামিটাই সব করেছে এগুলা। তারপরে ওরিয়ন ফার্মা, ওরিয়ন গ্রুপ, যেহেতু ওরিয়ন গ্রুপের উপর এমবার্গো দেওয়া আছে আমার বর্তমান গভর্নমেন্ট, যেমন ওরিয়ন গ্রুপ আছে, তারপরে ব্যাক্সিমকো গ্রুপ আছে, তারপরে বসুন্ধরা গ্রুপ আছে, বিপিএমএল, এই টাইপের যে গ্রুপগুলো 6টা গ্রুপকে যেখানে এমবার্গো দিয়েছে, মানে বিধি নিষেধ। তো ওরা কখন সংশোধিত হয়ে কখন বাড়বে জানি না। এর মধ্যে পড়ে পড়ে কিন্তু মাঝে মাঝে বাড়বে, এটা খুবই একটা যুক্তিসঙ্গত কথা। কারণ শেয়ারগুলো যখন ক্রমান্বয়ে পড়তে থাকে একটা লেভেলে এসে 1-2 দিন বাড়বে। যেমন আজকে হিউজ ভলিউম সব বেড়েছে। তো ওরিয়ন ফার্মা কি কোনো সংশোধন হয়ে গেছে কিনা এটা আমার জানা নেই। আপনারা ওইসব খোঁজখবর নিয়ে, এগুলো ফান্ডামেন্টাল নিউজের কারণে পড়ছে, এখানে কোনো টেকনিক্যাল হিসাব নাই। টেকনিক্যাল হিসাব বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে 64 টাকায় মেজর সাপোর্ট ছিল, সেটা ভেঙে যাওয়ার পরে
এরকম এটা কত পার্সেন্ট নিচে পড়বে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। তারপর আমি আরেকটু বলে দিই কত পার্সেন্ট পড়বে। এই শেয়ার এখন 1.61.8%-এর নিচে। এখন যদি আগামী দিন যদি এটা বেড়ে 50 টাকার উপরে যায় তাহলে এটা একটা সাপোর্ট হইতে পারবে, এখন এটা রেসিস্ট্যান্স, আর না হলে এটা 30 টাকা 40 পয়সা নেক্সট গন্তব্য। এটা হচ্ছে টেকনিক্যালের ভাষা বললাম, ফান্ডামেন্টাল ভাষাটা আপনি নিজে খুঁজে নেবেন। এরপরে হচ্ছে সিল্কো ফার্মা। আজকে ফার্মাসিউটিক্যালসের অনেকগুলো শেয়ার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। সিল্কো ফার্মাতে খুব চমৎকার একটা ড্রাগন ফ্লাই ডোজি এসেছে। আমরা একটা সময়ে 9-10 সালে যখন এই ডোজি দেখতাম, শুধু যখন আমরা খুব বেশি ক্যান্ডেল চিনতে পারতাম না, ডোজি চিনতাম, শুধু ডোজি দেখলে আমরা শেয়ার কেনার জন্য ঝাঁপিয়ে পড়তাম। তো মাঝে মধ্যে ধরা খেতাম কোন জায়গায় ডোজি হলে বাড়বে, কোন জায়গায় ডোজি হলে পড়বে, এটা বুঝতাম না। তো এই হচ্ছে এটার ব্যাপার। আর এই শেয়ারটা এখন বটম করেনি, যেমন এটা একটা লো, এই জায়গায় আমি একটু বলি, এই লোটা হচ্ছে 16 টাকা 50, তারপরে লোয়ার হাই করেছে 17 টাকা 10, এখন এটা 17 টাকা 60। তাহলে তিনটা লোয়ার হাই যদি করে তাহলে আমরা ধরে নেব যে এটাই হাই ডোজি করেছে, এখান থেকে বাড়বে। তাহলে আমরা ধরে নেব যে এটা আবারও একটা হায়ার হাই করবে। তাহলে হায়ার হাই করতে হলে এখানে আগে ছিল 21 টাকা 30, তারপরে করেছে 23 টাকা 50, এখন হয়তো 23 টাকা বা 24 টাকার কাছাকাছি 25 টাকা এইসব কোনো একটা উত্থানে চলে যেতে পারে। তবে সেটা বাড়ার জন্য এতটুক যে যাবে সেটা বাড়ার জন্য এখনও কোনো ধরনের প্রস্তুতি রেডি হয়নি, বা কোনো ক্যান্ডেল ভলিউম কোনো কিছু রেডি হয়নি। তো যখন ভলিউম রাইজ করবে এই জায়গাগুলোর মতো, তখন আমরা বলবো যে এটা বাড়বে। তো সেটা কি 18 টাকার হবে না 20 টাকার পরে হবে সেটা বলা বলবো। তবে আমি পারতপক্ষে বলতে পারি 20 টাকা পার হওয়ার আগ পর্যন্ত এই শেয়ারটাতে নতুন কোনো ইনভেস্টমেন্টে যাওয়া ঠিক হবে না, যেহেতু ভলিউম এখনও সাস্টেইন লেভেলে আসেনি। এরপরে হচ্ছে বিডি কমের ক্ষেত্রে হুবহু একই ঘটনা। এই সিল্কো যেরকম ঘটনা, এটার একই ঘটনা আপনারা দেখলে বলতে পারতেছেন। তো নতুন বাবার কিছু বলার নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইন্ডেক্স আলোচনাটা যাচ্ছি। খান ব্রাদার্স আজকে কেন বেড়েছে সেটা একটু আমরা দেখি। এই যে র্যালিগুলো করছে, সেম র্যালির এটা আজকেও একটা রেজাল্ট ঘটিয়ে ফেললো। সেই ঘটনাটা হলো এখনো পর্যন্ত সে তার জায়গা মতো যেখানে সেজদা দেওয়া উচিত সেই সেজদাতে এখনো সে আসতে পারেনি। এই শেয়ারটা যদি আমেলিক ঘেঁষা হয় তাহলে এটার কপালও 36 অথবা 24 থেকে 36 এই রেঞ্জটা জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। এখন চলুন আমরা ইন্ডেক্স অ্যানালাইসিসটা করি। এসপার ইন্ডেক্স অ্যানালাইসিস অনুসারে আমরা লাস্ট ডেতে বলেছিলাম যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, সেই ক্যান্ডেলটাই হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, পরের দিন যে ডাউন ট্রেন্ডে যাবে সেটার একটা কন্টিনিউয়েশন ক্যান্ডেল। সেই কন্টিনিউয়েশন অনুসারে আজকে কিন্তু ক্যান্ডেলটা কন্টিনিউ করেছে। আমি এখানে একটা সাপোর্ট দুইটা ধরে একটা ট্রেন লাইন ড্র করে মোটামুটি সম্ভাব্যতা যাচাই করার চেষ্টা করছি। যদি কোনো কারণে আমাদের আগামী দিন প্রাইস খুব ভালো বেড়ে যায়, এমনকি ভালো বলতে বোঝাচ্ছি আজকে যেহেতু আমাদের মার্কেট মোটামুটি একটা জায়গা থেকে পড়ে অনেক উপরে গেছে, কোন জায়গা থেকে, যেমন প্রায় 5637 থেকে 5685, এটা কিন্তু কম উত্থান নয়। তো এই ক্যান্ডেলের বৈশিষ্ট্য অনুসারে আমরা বলবো যে আগামী দিন এটা ব্রেকআউট করতে যাচ্ছে হয়তো বাজার। সেটা যদি ব্রেকআউট করে ফেলে, মানে আমাদের যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে 715, সেই 15টা রেসিস্ট্যান্স পার করলে আমরা কিন্তু আবার উত্থানে যাচ্ছে বাজার, এটা বলতে পারবো, ঊর্ধ্বমুখী হবে। এখনও কিন্তু বাজার ডাউন ট্রেন্ড হওয়ার সুযোগ আছে। তো সেই সুযোগটা কীরকম, আমরা যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা হয়েছে 100 পয়েন্টসের, সেটাকে যদি আমরা দুই ভাগও করি তাহলে এটার মিডল পয়েন্টস হচ্ছে 5632, সেটার খুব কাছাকাছি এসে আজকে প্রাইসটাকে রিজেক্ট করে উপরে চলে এসছে। তো সেই রিজেকশনের জন্যই আমরা বলতে পারছি যে আগামী দিন প্রাইস বাড়বে, কারণ ভলিউমও কিছুটা কন্টিনিউ করেছে, বেড়েছে।
আর পয়েন্টস বাড়ার জন্য যতটুকু দরকার সে শেয়ারগুলো বাড়তে পারেনি আজকে, কারণ হচ্ছে ব্যাংকের দামও পড়েছে, স্কয়ার ফার্মা, জিপি, বিসি সবগুলো প্রাইসই কারেকশন হয়েছে। তো তারপরে যে 14 পয়েন্ট মাইনাস হয়েছে এটা আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার আমি বলবো। তো সব কিছু মিলিয়ে যদি আগামী দিন 5715-এর উপরে প্রাইস ক্লোজ করতে পারে তাহলে আমরা ঊর্ধ্বমুখী ধরে নিব। আর আমাদের নিয়ারেস্ট সাপোর্ট 5632। আর এটা যদি আগামী দিন যদি কোনো কারণে 5632 অথবা 5612 পয়েন্টসে চলে আসে তাহলে আমরা ধরে নিব যে সে একটা মেজর সাপোর্ট পেয়ে গেছে। যদি কোনো কারণে ওইটা ভেঙে যায় তাহলে হিসাব কিতাব পুরো উল্টে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।